দেখো আমাদের ইংলিশে মেন হচ্ছে তিনটে পার্ট। ইংলিশে পুরো সাবজেক্টটাতে তিনটে পার্ট আছে। কি কি? একটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট, একটা হচ্ছে আমাদের ভোকেব পার্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের রাইটিং। তিনটে হচ্ছে পার্ট ইংলিশে। তো এবার দেখো, এই ইংলিশের তিনটে পার্টের মধ্যে এই পার্টটা আমাদের যে কোনো এক্সামের প্রিলিমসে আসে। প্রিলিমস মানে প্রিলিমিনারি এক্সামগুলো যেগুলো হয়, ওয়ান ডে এক্সামগুলো, ওই এক্সামগুলোতে গ্রামার পোর্শন থেকে আসে, ভোকেব পার্টটাও আসে। কিন্তু রাইটিং পার্টটা আমাদের শুধুমাত্র ডেসক্রিপটিভে লিখতে হয়। এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার বলছি এটাকে আমরা, এটা মেন্সের পেপার। যদি বিসিএস হয় তো বিসিএস এর মেন্সের পেপার, পেপার 2 যেটা, ঠিক আছে? আর যেটা হচ্ছে ভোক্যাব, এটা গ্রামার পার্ট, মানে গ্রামারের দুটো মিলে হচ্ছে আমাদের এটা প্রিলিমসের পার্ট। তো এখন ভালো করে আমাকে আগে গ্রামার জানতে হবে, তারপরে ভোক্যাব জানতে হবে, তারপরে রাইটিং এ আমরা ঠিকঠাক দক্ষতা আনতে পারবো প্র্যাকটিসের মাধ্যমে। তো এটা ভালো করার জন্য সবার থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে গ্রামার, যাকে বলছি আমরা ফাউন্ডেশন, মানে ভিত্তি। যদি ভিত্তি ক্লিয়ার থাকে তবে কিন্তু রাইটিং ভালো হবে। আমাদের ম্যাক্সিমাম কি হয়, গ্রামারটাতে আমরা জোর না দিয়ে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি রাইটিং লিখতে। লিখতে পারবো? স্ট্রাকচারই জানলাম না, গঠনই জানলাম না, সিনট্যাক্সই জানলাম না, আর ডিরেক্ট গিয়ে লিখছি রাইটিং, লেখা ভালো হবে? ভুলভাল লেখা হবে। তো সেজন্য এটাকে এখন আমরা অ্যাভয়েড করছি। কেন? আগে এ দুটোতে আমরা আগে স্ট্রং হই। দেখো, গ্রামার জানলে তুমি নিয়ম জানবে কি করে লিখতে হবে, স্ট্রাকচার জানতে পারবে। আর ভোকেব মানে কি, তুমি ওয়ার্ড জানছো। ভোকেব মানে হচ্ছে শব্দ গুচ্ছ বা শব্দ বহুল, যাকে বলি আমরা, মানে তুমি শব্দ জানতে পারবে, নতুন নতুন মানে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এই শব্দকে যখন তুমি ব্যবহার করতে পারবে রাইটিং এ, তখন তোমার লেখা চমকপ্রদ হবে, মানে সুন্দর হবে। তাহলে সেজন্য গ্রামার এবং ভোকেবটা আমরা পাশাপাশি নিয়ে চলবো, ঠিক আছে? রাইটিংটা এখন আমরা বন্ধ রাখছি, ঠিক আছে? তো যখন গ্রামারটা আমরা শুরু করছি আজকে, তো গ্রামার পোর্শন থেকে, ঠিক আছে, যতগুলো আছে খুঁটিনাটি শুরু থেকে শেষ অবধি, মানে অ্যাডভান্স অবধি প্রত্যেকটা জিনিস ডিটেলে জানবো, ঠিক আছে? তো চলো আমরা গ্রামারটাই শুরু করছি। কোনো সমস্যা নেই বুঝতে? ঠিক আছে। তো দেখো, গ্রামারের একদম প্রথম যেটা গল্প বা প্রথম যেটা একদম স্টার্টিং এ যেটা আমরা জানবো সেটা হচ্ছে লেটার নিয়ে। কি নিয়ে বলো? লেটার। এই লেটারের বাংলা অর্থ জানো? অক্ষর। অক্ষর, ঠিক বলেছো, অক্ষর। আর কি বলা যায়? বর্ণ বলা যায়, অক্ষর বা বর্ণ। তো কতগুলো আছে আমাদের লেটার? 26টা। ঠিক বলেছো, এটা সকলেই জানে, এত ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয়। তাহলে টোটাল কিন্তু লেটার আছে আমাদের 26টা। ফাইন। এবার তাহলে আলফাবেট কি জিনিস? কি? না, একই জিনিস নয়। এটাই তো পরীক্ষায় আসবে। দেখো ভালো করে বুঝো, এখান থেকেই একদম মনোযোগ সহকারে বুঝবে। আলফাবেট কি জিনিস? আলফাবেট অনেকেই বলবে একই জিনিস। লেটার মানে হচ্ছে সিঙ্গেল লেটার, এক একটা লেটারকে লেটার বলছি আমরা। এ, বি, সি, ডি আপ টু জেড অব্দি। মোট কতগুলো? 26টা। 26টা লেটার আছে, এবং সেই লেটার গুলোকে আমরা একসঙ্গে বলি বর্ণমালা। এই আলফাবেটের অর্থ হচ্ছে বর্ণমালা। ক্লিয়ার? তো এর মানে কি বললাম? মালা। মালা কেন বলছে? মালা কথার অর্থ একসঙ্গে আছে। তাহলে 26টা লেটারকে একত্রিত ভাবে আমরা নাম দিয়েছি আলফাবেট বা বর্ণমালা। তাহলে বর্ণমালা আর কিছুই নয়, আলফাবেট আর কিছুই নয়। আলফাবেট ইজ দ্য সাম অফ 26 লেটার্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আলফাবেট ইজ দ্য সাম অফ 26 লেটার্স, মানে 26টা লেটারের যে সামেশনটা বা একসঙ্গে আমরা বলছি একত্রিত ভাবে, তার নামই হচ্ছে আলফাবেট। এখান থেকে কি প্রশ্ন আসবে? দেখো, প্রশ্ন আসবে, which of the following is the plural of
আলফাবেট। কোশ্চেন লেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল অফ আলফাবেট, যে আলফাবেটের কোনটা প্লুরাল। চারটা অপশন দিচ্ছি আমি। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। চারটা অপশন দিয়েছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্লুরাল অফ আলফাবেট, যে আলফাবেটের কোনটা প্লুরাল। তোমরা জানো ভালো করে, নাম্বার দু রকম, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তো বলো এখানে কোনটা অপশন সঠিক হবে তাহলে। অনেকে বলছে এ, তোমাদের মধ্যে আর কেউ অন্য কোনো অপশন বলবে? আলফাবেট আছে, আলফাবেটস আছে, আলফাবেট আছে, আলফাবেট আছে। অপশন এ হবে আলফাবেট, একদম বিলকুল সহি। কারণটা কি? প্রথমে তো বললাম যে আলফাবেট মানে বর্ণমালা, ও তো নিজেই তো প্লুরাল, ও নিজেই প্লুরাল, তাহলে তার আবার কি করে প্লুরাল সম্ভব? প্লুরাল মানে হচ্ছে একের অধিক, আর সিঙ্গুলার মানে সিঙ্গেল, যে আমরা সিঙ্গেল বেচারা কি, আর প্লুরাল মানে কি একের বেশি, মানে মিঙ্গেল। তাহলে তোমরা বলো এখানে আমাকে, আলফাবেট যে আছে এর মধ্যে 26টা লেটার একসঙ্গে আছে না? তো 26টা লেটারে যখন একসঙ্গে নাম বলছি আলফাবেট, তো এটা তাহলে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এটা নিজেই প্লুরাল, তাহলে আলফাবেটের প্লুরাল হচ্ছে আলফাবেট। বুঝতে পেরেছো? যারা হয়তো মানে জানবে না, ওরা কিন্তু আলফাবেটস করে আসবে, যে এসটা লাগিয়ে দিয়ে, বুক থেকে বুকস, বয় থেকে বয়েজ, তাহলে আলফাবেট থেকে আলফাবেটস। ভাববে কি ভাববে না? তাহলে না, এটা জিনিস ক্লিয়ার হয়েছে না হয়নি? লিখেছো? ওকে। মানে প্রত্যেকটা থিওরির সঙ্গে সঙ্গে যেরকম মানে করেসপন্ডিং বা রিলেটেড কিছু মানে যেরকম কোশ্চেন আসে এক্সামে, সেটা সমেত আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা আরো বেশি ভালো হবে। ফাইন। তাহলে এই আলফাবেট থেকে যখন আমরা শিখছি, বা লেটার থেকে আমরা যখন শিখছি, তো টোটাল লেটার হচ্ছে 26টা। এখানে কতগুলো আছে ভাওয়েল? 5টা। কি কি? এ আছে, ই আছে, আই আছে, ও আছে, আর ইউ আছে। তোমরা সকলেই জানো এটা। 5টা হচ্ছে ভাওয়েল। ক্লাসটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ঠিকঠাক দেখাচ্ছে আমাকে? দেখাচ্ছে না মনে হয় নাকি? আচ্ছা, দেখাচ্ছে ঠিকঠাক। বোর্ডটা এদিকে এদিকে মোটামুটি। ওকে ফাইন। তাহলে এই 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কেন বলছে? কারণ এগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে। কিন্তু যখন কনসোনেন্ট বলছি, কতগুলো বাকিগুলো, বাকি 21টা, তারা কিন্তু ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাই তো? ওই জন্য ওদের নাম হচ্ছে কনসোনেন্ট। আর এরা যাতে নিজে উচ্চারিত হতে পারে, দেখো এ বলছি আমি, এ, তো এ সাউন্ডটা বানাতে গিয়ে বা এ ভয়েসটা আনতে গিয়ে কোনো কি অন্য কোনো শব্দের প্রয়োজন পড়ছে? অন্য কোনো লেটারের প্রয়োজন পড়ছে? পড়ছে না। কিন্তু আমি যখন বলছি বি, তো বিতে একটা দেখো আবার ই আসছে শেষে, আবার মানে একটা ভাওয়েল যুক্ত হয়ে যাচ্ছে ওর মধ্যে। তাহলে কনসোনেন্ট মানে ভাওয়েল ওর মধ্যে ঢুকে আছে, কিন্তু ভাওয়েল মানে ও নিজেই সেরা। ঠিক আছে? তাহলে এই ভাওয়েল ছাড়া শব্দ কিন্তু তৈরি করা যায় না। আচ্ছা, শব্দতে আমরা পড়ে আসছি, শব্দতে আমরা পড়ে আসছি। তার আগে বলো, এই যে লেটার গুলো আছে 5টা, এদের আমরা ভাওয়েল বলছি। তো প্রত্যেকটা ওয়ার্ড তৈরি করতে বা শব্দ তৈরি হতে এই ভাওয়েলগুলো কিন্তু অবশ্যই দরকার। দরকার মানে বলছে এ ওয়ার্ড ক্যান নট বি ফর্ম উইদাউট এ ভাওয়েল। তাই এ ওয়ার্ড ক্যান নট বি ফর্ম উইদাউট এ ভাওয়েল, মানে এক একটা ভাওয়েল, মানে এক একটা মিনিমাম ভাওয়েল ছাড়া কোনো রকম ওয়ার্ড তৈরি হয় না। এটা আমরা জানি। যে কোনো তুমি ওয়ার্ড একটা বলো, তুমি একটা ওয়ার্ড বললে, মনে করো ধরে নাও স্কুল, SCHOOL। তো এখানে দেখো, এখানে দুটো আছে ভাওয়েল ও আছে। তুমি বলছো যেমন বুক, BOOK, এখানে দুটো ভাওয়েল আছে। তুমি যে কোনো শব্দ বলতে পারো। কলকাতা, কলকাতা, তো এখানে দেখো ভালো করে, ও একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল ছাড়া শব্দ তৈরি হয় না। কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাওয়েল ছাড়াও শব্দ তৈরি হয়। যেমন একটা শব্দ বলো যে ভাওয়েল নেই, অথচ শব্দ তৈরি হচ্ছে। মাথার উপরে আকাশ, স্কাই। দেখো
কে ওয়াই, দেখো পাঁচটার মধ্যে কেউ আছে? নেই। তাহলে এইখানে কিন্তু দেখো স্কাই কিন্তু একটা মানে দাঁড়াচ্ছে আকাশ, কেন এটা কেন, এটাও তো হবে ফ্রাই, এফ আর ওয়াই ফ্রাই, ট্রাই, ক্রাই, কত কি হয়ে গেল কান্নাকাটি। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে দেখো কোন রকম মানে ভাওয়েল নেই, তবুও কিন্তু মিনিংটা আসছে, মানে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। তাহলে এইখানে কিন্তু ভাওয়েলের মতো কাজ করছে একটা লেটার, কে বলো তো? ওয়াই করছে না? তাহলে এই ওয়াইটাকে আমরা বলতে পারি স্পেশাল ভাওয়েল। তাহলে ওয়াইটাকে আমরা বলবো স্পেশাল ভাওয়েল। কেন? কিছু স্পেশাল ওয়ার্ড ফর্ম করছে এই ওয়াইটা, তাই এটার নাম স্পেশাল ভাওয়েল। বুঝতে পারছো কি পারছো না? লেখো 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 জিনিসগুলো। লেটার সম্পর্কে কোনো আর থাকলো, কিছু টেনশন থাকলো না? তাহলে বলো তো, যদি লেটারের বলি প্লুরাল তাহলে কি হবে? লেটার্স, ওখানে এস হবে আবার। কেন? লেটার মানে এক একটাকে বলছে। চলো, লেটারের পরে আমাদের যদি একটু যদি এগোই আমরা কি পাবো? ওয়ার্ড পাবো, ঠিক? ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড মানে শব্দ, ঠিক আছে? তো এই যে শব্দ বা ওয়ার্ড বলছি, এই ওয়ার্ডটা তৈরি হচ্ছে বেশ কিছুগুলো লেটার মিলে। তার মানে আমরা বলতে পারি যে কিছুগুলি লেটার লেটার মিলিত হয়ে ওয়ার্ড তৈরি করে, কি তাই তো? কিছুগুলি লেটার মিলিত হয়ে ওয়ার্ড তৈরি করে, তবে তার একটা মিনিং থাকতে হবে, অবশ্যই একটি অর্থ থাকতে হবে। মানে তুমি কিছুগুলো লেটার পাশাপাশি রেখেছো, মিলিত করেছো, কিন্তু কোনো মিনিং থাকছে না, ওটা ওয়ার্ড হতে পারে না। কথা বুঝলে কি বুঝলে না? তুমি যেমন একটা আমি এক্সাম্পল বলছি, তুমি বলতে পারো, যেমন বললে বুক মানে বই, বুক মানে বই। এবার তুমি এটাকে, এই দেখো এখানে কটা আছে লেটার? চারটে আছে। তুমি লিখেছো এভাবে, এটা লিখে বসে আছো, ওটি ওয়ার্ড লিখেছো, মানে ওটি লেটার লিখেছো, কিন্তু ঠিক মতো মেলানো হয়নি। তো এটার কোনো মানে আসছে? তাহলে এটা কোনো ওয়ার্ড নয়, এটা ওয়ার্ড। বুঝতে পেরেছো? তাহলে ওয়ার্ড মানে একটা মিনিং থাকতে হবে, মানে ইট হ্যাজ মিনিং, বাট ইট ডাজন্ট হ্যাভ মিনিং, তাই তো? তো এটার কোনো মিনিং যেহেতু নেই, তাই এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি না, এটা ওয়ার্ড। বোঝা গেছে? তাহলে তোমরা এবার বলবে যে এরকম পৃথিবীতে কত ওয়ার্ড আছে? অনেক ওয়ার্ড আছে, হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড আছে। শব্দ ওয়ার্ড আমাদের মুখস্থ নেই, কিন্তু যেগুলো বেসিক ওয়ার্ড, যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন, সেগুলো আমরা বলি, জানি, ব্যবহার করছি, তাই তো? আর যেগুলো আমাদের জানা নেই, ওগুলো আমরা মুখস্থ করবো আবার কিছুদিন পরে, মানে ভোকেব পাট্টাতে মুখস্থ করব। যার জানা আছে তো ও একটু এগিয়ে আছে, যার জানা নেই তাকে এগোতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার কথা হচ্ছে যেগুলো আমরা ওয়ার্ড নিত্য দিনে ইউজ করি, সেই ওয়ার্ডগুলো একটু কমন ওয়ার্ড, যেগুলো সবাই জানে কম বেশি। কিন্তু কিছু কিছু আনকমন ওয়ার্ড আছে যেগুলো সবাই জানে না, যে জানে সেই দানটা মারছে, মানে সেই গুলিটা মারছে এক্সামে গিয়ে। তো যেই একটু ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে একটু ওয়ার্ড ফোকাস করে পড়বে, তাহলে সেই কিন্তু একটা ভালো স্কোর করবে। কারণ WBCS এ সিনোনিমস, অ্যান্টোনিমস, এই জিনিসগুলো কিন্তু খুব থাকে, ওয়ান ওয়ার্ড এসব থাকে। তো এগুলো একটু জাস্ট টাইম দিয়ে বাড়তে একটু পড়তে হবে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমি ট্রিক দিয়ে পড়াবো, খুব ভালো লাগবে। তাহলে এই ওয়ার্ড জানতে গিয়ে, ওয়ার্ডের বাংলা আমরা বললাম শব্দ, কি বললাম? শব্দ। তাহলে এই যে ওয়ার্ড আছে, ওয়ার্ড যখন বললাম অনেক অগুন্তি ওয়ার্ড আছে, কিন্তু সেই অগুন্তি ওয়ার্ডের মধ্যে আমরা এতটা তো বলতে পারি সব থেকে ছোট ওয়ার্ড কোনটা বা সব থেকে বড় ওয়ার্ড কোনটা, এটা তো আমরা বলতেই পারি। সবগুলো না জানলেও এটা আমাদের জানা উচিত, ছোট ওয়ার্ড কোনটা আর সব থেকে বড় ওয়ার্ড কোনটা ডিকশনারিতে থাকা। তো তোমরা বলো সব থেকে ছোট ওয়ার্ড কোনটা? হুম, ওকে, এর থেকে ছোট ওয়ার্ড নাই আর?
হুম, আই একটা সব থেকে ছোট ওয়ার্ড। আই একটা নিজে লেটার, যেটা আমাদের ইংরেজিতে 9 নম্বরে আছে, তাই তো? ABCDEFGHIJKLMN এভাবে করে গেলে কিন্তু তুমি আইটা পাচ্ছ কত নম্বরে? 9 নম্বরে। তাহলে আইটা কিন্তু একটা ওয়ার্ড আবার। যেমন তুমি লিখছো আই গো টু স্কুল, তাহলে এখানে তুমি যে লিখছো একটা সেন্টেন্স, আই একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, তাহলে 4টে ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তাহলে আইটা হচ্ছে দেখো একটা নিজে ওয়ার্ড, কিন্তু এটা এমন একটা ওয়ার্ড, একটাই লেটার বিশিষ্ট ওয়ার্ড। এটাও একটা ওয়ার্ড গোটা, কিন্তু দুটো লেটার যুক্ত ওয়ার্ড। এটাও একটা ওয়ার্ড, দুটো লেটার যুক্ত। এটাও একটা ওয়ার্ড, 1 2 3 4 5 6টা লেটার যুক্ত একটা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা আছে যেখানে সবথেকে কম লেটার আছে? তাহলে এর থেকে ছোট কোনো আর কি ওয়ার্ড আছে? নাই। তার মানে তুমি এতটুকু বুঝতে পেরেছো যে সব থেকে ছোট ছোট ওয়ার্ড হচ্ছে আমাদের আই। তাহলে এটা তো যে কেউ বলতে পারবে। সব থেকে বড়টা বলে এবার, বড়টা বলো, জানো? চলো ওটা আমি জানি। দেখো ওটার নামটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। ঠিক আছে, এই নামটা হচ্ছে একটা ডিজিজের নাম, একটা রোগের নাম, যেটা লাংসে এই রোগটা হয়। তাহলে এই লাংসের যে ডিজিজটা বা রোগটা, যার নাম কি বললাম? নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। তো সেই নামটা যদি আমরা এখন লিখতে যাই, তা লিখি আমরা তাহলে। এটা হচ্ছে সব থেকে বড় ওয়ার্ড। এই যে দেখো, এইটা হচ্ছে একটা ওয়ার্ড। হ্যাঁ, এটা একটাই ওয়ার্ড, ঠিক আছে, যার নাম কি বললাম? নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। 2-3 বার বললে নিজে থেকে মনে থেকে যাবে। তাহলে সব থেকে ছোট্ট ওয়ার্ড আই, আর সব থেকে বড় ওয়ার্ড এটা। একটু কেউ গুনে দেখো তো কতগুলো আছে লিটার এর মধ্যে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। তাহলে মোট লিটার আছে 45টা। ঠিক আছে, দেখো এখন অনেকের মনে হতে পারে বোরিং লাগছে, কারণ এগুলো সব জানি আগে থেকে। এই জানা থেকে কখন যে অজানায় ঢুকে যাবো তখন ধরতে পারবে না। এই জানা থেকে কখন যে অজানায় ঢুকে যাবো ধরতেই পারবে না। ওই জন্য বলছি প্রথম থেকে ভালো করে শেখো। তাহলে ওয়ার্ড সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া চলে এসেছে, ওয়ার্ড কি জিনিস, ছোট ওয়ার্ড, বড় ওয়ার্ড। আচ্ছা, তাহলে ওয়ার্ড গুলো এবার দেখো আমরা ওয়ার্ডের থেকে একটু বড় কি হবে এবার? সেন্টেন্স। এবার হচ্ছে সেন্টেন্সে, সেন্টেন্স থেকে কিন্তু কঠিন শুরু হবে কিন্তু বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। শোনো, ভালো করে বুঝবে এবার থেকে। হ্যাঁ দেখো, সেন্টেন্স, সেন্টেন্স এর মানে হচ্ছে বাক্য। সেন্টেন্সের অর্থ বাক্য, বুঝো? সেন্টেন্স কি জিনিস? আমরা যেরকম ভাবে বললাম একটু আগে যে কিছুগুলো লেটার পাশাপাশি মিলে, মানে পাশাপাশি বসে একটা মিনিং থাকবে, তাহলে সেটা হয়ে গেল ওয়ার্ড। এরকম বেশ কিছুগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, একটা মিনিং থাকবে, তার মানে হয়ে যাবে সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সে একটা যদি এক্সাম্পল বলি, যেমন ওই যে বললাম আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তাহলে এই সেন্টেন্সটাতে মানে এই যে লিখলাম দেখো 1 2 3 4, 4টা ওয়ার্ড পাশাপাশি লিখেছি এবং এর একটা মানে দাঁড়াচ্ছে। আমি বুঝতে পারছি যতক্ষণ না বোধগম্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো সেন্টেন্স হতে পারে না। বোধগম্য হচ্ছে, তাহলে এটা একটা সেন্টেন্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং থাকছে এবং অল টুগেদার দে হ্যাভ অলসো এ মিনিং। তাহলে তখন আমরা এটার নাম বলছি একটা সেন্টেন্স। তাহলে অর্থযুক্ত একটা
যদি মানে দাঁড়ায় তাহলে তখনই আমরা বলতে পারছি সেন্টেন্স। কিন্তু কখনো কখনো আমরা সবগুলো ওয়ার্ড ঠিক লিখেছি কিন্তু সেন্টেন্সের মিনিং আসছে না, তখন আমরা তাকে সেন্টেন্স বলতেই পারবো না। ক্লিয়ার? যেমন আমি যদি বলি, ফর এক্সাম্পল একটা বাক্য বলছি, মনে করো এটি যদি বলি আমি, স্কুল গো টু আই, বাক্যটা কি এটা সেন্টেন্স ঠিক আছে? ঠিক নাই। তো এইখানে এটা কিন্তু সেন্টেন্স হতে পারে না, ওয়ার্ড ওগুলোই আছে কিন্তু মিনিং আসছে না, তাহলে এটার কোনো মিনিং নেই। মিনিং নেই কিন্তু এর একটা মিনিং আছে, যার মিনিং থাকবে সেই সেন্টেন্স, যার মিনিং নাই সেন্টেন্স নয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবারে অনেক সময় মিনিং আসছে, মিনিংটা আসছে কিন্তু মিনিংটা গ্রাহ্য নয়, তবুও তাকে সেন্টেন্স বলতে পারি না। কিরকম? একটা বাক্য বললাম, দ্য কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই, এর মানে হচ্ছে গরুটা আকাশে উড়ছে। তো মিনিং তো আসছে, মিনিংটা বোধগম্য নয়, মিনিংটা আমাদের গ্রাহ্য নয়, অগ্রাহ্য। গরু কখনো আকাশে উঠতে পারে? এটা ইম্পসিবল। তাহলে এটা আমি লিখেছি ঠিক, স্ট্রাকচার ঠিক লিখেছি, কিন্তু মিনিংটাও আছে কিন্তু গ্রাহ্য নয়, তাই এটার নাম সেন্টেন্স বলতে পারি না, এটাও সেন্টেন্স নয়। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এই সেন্টেন্স গুলো আমরা যে লিখছি, এই সেন্টেন্স গুলো লিখতে গিয়ে আমরা কত রকম ভাবে লিখতে পারি, এর উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে ভাগ করব। তো হতে পারে সেন্টেন্সের যে গঠন, বিভিন্ন জায়গায় দেখছি গঠন বিভিন্ন রকম, তখন আমরা একে গঠনের ভিত্তিতে ভাগ করব। কখনো দেখছি মিনিং আসছে এক এক রকম, তখন মিনিং এর ভিত্তিতে ভাগ করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই মিনিং এর ভিত্তিতে আর একটা হচ্ছে গঠনের ভিত্তিতে, দুইটার উপর ভিত্তি করে কিভাবে সেন্টেন্সকে ভাগ করা যায় সেটা আমরা দেখব। তো চলো আমরা ভাগটাই করছি। প্রথমে গঠন দিয়ে বলি। গঠন অনুসারে, গঠনকে বলি স্ট্রাকচার বলি, এর ভিত্তিতে আমরা সেন্টেন্সকে ভাগ করি তিন ভাগে। কি কি তিনটে ভাগ? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, আর তিন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? প্রত্যেকের মানে আছে। সিম্পলের বাংলা হচ্ছে সরল বাক্য, ঠিক। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে? এই তিনটে হচ্ছে ভাগ, কার উপর? গঠনের উপর ভিত্তি করে, কিন্তু এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব পরে, আগে আমরা ভাগগুলো দেখে নিই। নাম্বার যদি দুই বলি, এটা এক হলো কি গঠনের ভিত্তিতে, নাম্বার দুই বলবো অর্থের ভিত্তিতে। অর্থ মানে টাকা নয়, এখানে অর্থ মানে মিনিং এর উপর ভিত্তি করে সেন্টেন্সকে ভাগ করা যায়। এবার এই ভাগটা নিয়ে অনেকের বিভিন্ন মতামত আছে। কেউ বলছে যে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে ভাগ করা যায় 5 ভাগে, আর কেউ বলে আবার 4 ভাগে। কেন এরকম হচ্ছে? যেগুলো দেখো, আমাদের যে ইংলিশটা এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, তাই সেই ব্রিটিশ ইংলিশ অনুযায়ী আমরা ভাগ করব 5টা ভাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে 4টা ভাগও বলে। কেন বলছে সেটা আমরা দেখছি। তাহলে যদি অর্থের ভিত্তিতে আমরা ভাগ করি সেন্টেন্সকে, কি কি ভাগগুলো আসছে? তো প্রথম যে ভাগটা, তার নাম হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আরেকটা নাম আছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ এর যে বাংলা সেটা হচ্ছে বর্ণনামূলক, মানে কোনো কিছুকে বর্ণনা করবে, যে কোনো কিছুকে ডেসক্রাইব করবে। ঠিক আছে? যেমন আই এম রাইট নাও টিচিং ইংলিশ গ্রামার, বললাম রাইট নাও আই এম টিচিং ইংলিশ গ্রামার, এটা আমি একটা বর্ণনা করছি। কিসের ব্যাপারে? যে আমি কি পড়াচ্ছি সেই ব্যাপারে, বা আমি কি করছি সেই ব্যাপারে।
তাহলে এটা আমি বর্ণনা করলাম, তাহলে এগুলো হচ্ছে কি বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? নাম্বার 2 সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি বলতো? প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নসূচক মানে যে মানে সেন্টেন্সটা প্রশ্নকে সূচিত করছে, তার নাম হচ্ছে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, একই জিনিস। ঠিক আছে? তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিরকম? যেমন হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে, বা হোয়াট ডু ইউ ওয়ান্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই জিনিসগুলো কি বলতো? সবগুলো হচ্ছে প্রশ্ন করছে। প্রশ্ন করছে মানে কি কোশ্চেন করছে, তাহলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 হচ্ছে ইম্পেরাটিভ সেন্টেন্স। এটা আসছে এতটা নিচে কি? ইম্পেরাটিভ সেন্টেন্স। ইম্পেরাটিভ মানে হচ্ছে আদেশমূলক বাক্য, আদেশ করবে। কখনো কখনো আদেশ করে, কখনো কখনো উপদেশ দেয়, কখনো কমান্ড দেয়, কখনো সাজেশন দেয় ইত্যাদি হচ্ছে তাহলে কি ইম্পেরাটিভ সেন্টেন্স। বাংলা হচ্ছে আদেশমূলক। আদেশমূলক বাক্য। ফাইন। নাম্বার 4 হচ্ছে কি অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে শুভ কামনামূলক বাক্য। তুমি কারোর শুভ কামনা চাইছো। ঠিক আছে? আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? এর বাংলা হচ্ছে কি বলো? বিস্ময় সূচক বাক্য। আমি প্রথমে বলেছিলাম যে অর্থের ভিত্তিতে কেউ কেউ বলছে 4 ভাগে, কেউ কেউ বলছে 5 ভাগে। আমি এখানে লিখেছি টোটাল 5টা ভাগ। 5টা ভাগই ঠিকঠাক লিখেছি। তাহলে 4টা কখন বলছে? এই যে অপটেটিভ বাক্যটা আছে বা অপটেটিভ সেন্টেন্স, এটাকে কেউ ভাগ বলে মনেই করে না। অনেকে বলে যে অপটেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা রূপ, আরেকটা ফর্ম, বলে এই অপটেটিভটাকে আমরা মেন পার্টে রাখছি না। তো এখানে আমরা শুধুমাত্র 4টা ভাগকেই বলবো, 1 2 3 আর এই 5 নাম্বারটা। তাহলে স্যার তাহলে লিখেছি কেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আর অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পূর্ণ হুবহু সেম, শুধু পার্থক্য এক জায়গায়, ছোট্ট পার্থক্য, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখে তার আগে দিকে একটা মে শব্দ ইউজ করলেই সেটা হয়ে গেল অপটেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে নেওয়ার পরে তার আগে দিকে জাস্ট একটা মে শব্দ ইউজ করলেই হয়ে গেল অপটেটিভ। ঠিক আছে? যেমন একটা আমি সেন্টেন্স লিখছি, গড ব্লেস ইউ। দেখো ভালো করে, এখানে এটা কিন্তু সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা স্ট্রাকচার কার? অ্যাসার্টিভ সেন্টেন্সের। কিন্তু সামনেটা যদি মে অ্যাড করে দিলাম, এটাই হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স। এই কারণে মানে কিছু কিছু ব্যক্তি বলছেন যে এই অপটেটিভ সেন্টেন্সটা কোনো ভাগই নয়, একে জাস্ট মে অ্যাড করলেই হয়ে গেল, অপটেটিভের মতো কাজ করছে। তাই দেখো এটা বাদ দিলে কি হয়ে গেল? অ্যাসার্টিভ, অ্যাড করে দিলে অপটেটিভ। ঠিক? যেমন আরো দেখো, দেখো সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, সামনের দিকে মে অ্যাড করে দাও, অপটেটিভ হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ফাইন। তাহলে এই অর্থের ভিত্তিতে আমরা 5টা ভাগে ভাগ করলাম, কখনো কখনো 4টা ভাগ বললো সমস্যা নয়। আর গঠনের ভিত্তিতে 3টা। লেখো, ফার্স্ট লেখো, ভেরি ফার্স্ট। কি কঠিন লাগছে না তো? কঠিন লাগবে একটু পরে, থামো। মনটা পুরো 100% দেবে, প্রত্যেকটা সাবজেক্ট ইজি লাগবে। যখন একটু ডিটেলে আলোচনা হবে আরো ভালো লাগবে। এখন শুধুমাত্র একটু বলে যাচ্ছে কিরকম ভাবে কাজ করছে।
এই ক্লাসটা যদি মাঝখানে একদিন গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আবার আজ থেকে শুরু করলাম ইংলিশটা, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস আবার আপলোড হবে ধারাবাহিকভাবে, ঠিক আছে? বলি এবারে, এবার প্রত্যেকটা জিনিস একটু করে ছোট করে হালকা করে ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখো, যখন বললাম স্ট্রাকচারের উপরে ভিত্তি করে, তখন বললাম সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সের ফিগার দেখতে কেমন হবে? এই সেন্টেন্সের ফিগার দেখো, নামই বলছে সিম্পল, সরল বাক্য। এই বাক্যের মধ্যে একটাই ভার্ব থাকবে, তাহলে ভার্ব থাকবে একটাই, এবং সেই ভার্বটার নাম হবে ফাইনাইট ভার্ব। এখন যদি প্রশ্ন করো ফাইনাইট ভার্ব কি জিনিস, এটা নিয়ে পরে আলোচনা ডিটেলে হবে, শুধু এটুকু বুঝে নাও যে এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব একটাই থাকবে। ফাইনাইট ভার্ব একটা থাকবে, সিঙ্গেল একটা, ঠিক আছে? তার নাম সিম্পল সেন্টেন্স। কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া অন্যান্য ভার্ব আরো আছে, যেমন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে অনেক ভাগ আছে, আবার জেরান্ড আছে, পার্টিসিপল আছে, এই পার্টগুলো বা টু ইনফিনিটিভ আছে। তাহলে এই যে বললাম জেরান্ড বললাম, পার্টিসিপল বললাম, আর একটা বললাম টু ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, ওটা দেখে আমার লাভ নাই। শুধুমাত্র এটা মাথায় ঢুকিয়ে নাও যে সিম্পল সেন্টেন্স মানে ফাইনাইট ভার্ব একটা থাকবে, মনে থাকবে। যখন বলবো কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব একের অধিক থাকবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব, তাহলে ইন কমপ্লেক্স সেন্টেন্স ফাইনাইট ভার্ব মে বি মোর দেন ওয়ান অর মোর দেন টু, হোয়াট এভার বি। তো এটা একের বেশি হবে, একের বেশি থাকতে হবে, ওটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব একের বেশি থাকবে, ফাইনাইট ভার্ব একটার বেশি থাকবে। তাহলে যখন কোনো একটা সেন্টেন্স দেখছো অনেকগুলো আছে ফাইনাইট ভার্ব, তাহলে তোমার এটা মাথায় আসবে, এটা হয় কমপ্লেক্স আর না হয় কম্পাউন্ড। কি করে চিনবো? কিছু লিঙ্কার দেখে চিনবো। কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার গুলো দেখে আমরা চিনবো যে কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। আমরা এখন এগুলো আলোচনা করব না, এখন শুধু আমরা স্ট্রাকচারটা দেখে চিনবো, পরে আমরা আসবো এগুলো প্লাস ডিটেইলে, ঠিক আছে? যেহেতু বেসিক ক্লাস হচ্ছে, ফাউন্ডেশন। এবার আসবো আমরা অর্থের ভিত্তিতে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি প্রত্যেকটা ভাগ এবার ডিটেলে জানবো, ঠিক আছে? আমরা নেক্সট ডে এই প্রত্যেকটা জিনিস ডিটেলে আলোচনা করবো। হ্যাঁ, কারণ এটা যদি শুরু করি এখন অ্যাসার্টিভ, তাহলে সব বিশেষ না করলে আবার ঠিক জমবে না। শোনো, অবহেলা একদমই করো না, ক্লাসটা প্রথম থেকে বাড়িতে ভালো করে ফ্রেশ মাইন্ডে, ফ্রেশ খাতায়, ফ্রেশ ভাবে লিখবে, ঠিক আছে? হ্যাঁ, লিখে আর নেক্সট ডে আমরা যখন আসবো তখন এখান থেকে শুরু করবো, নেক্সট পার্ট থেকে। এটা লেকচার 1 কমপ্লিট, ডান।